চারিদিকে পিনপতন নীরবতা ঘিরে ধরেছে। হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ স্পষ্ট কর্ণকুহরে এসে পৌঁছাচ্ছে। রুশিতা তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণের দিকে তাকিয়ে আছে। আফরোজা বেগম ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত হলো। তিনজনের মাঝে টান টান উত্তেজনা চলছে। এই মুহূর্তে ভয় নয়, পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। অরুণ স্বাভাবিক হলো, সে একটু কেসে উঠল। অরুণ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আপনাদের বাড়িতে নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আমার একটা জরুরি ফোন এসেছিল, কিন্তু আমি কথাই বলতে পারছি না। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আমাকে জরুরি কাজে বাইরে যেতে হবে। পরীকে দেখে শুনে রাখবেন। ভুল করেও পরীকে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আমি আর ভালো থাকবো না। কথাগুলো বলে অরুণ বিলম্ব করল না। দ্রুত পায়ে রুশিতাদের বাড়ি ত্যাগ করলো। অরুণ কিছু শুনতে পায়নি ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আফরোজা বেগম। পরী এক এক করে সব ঘটনা আফরোজা বেগমকে খুলে বলল। পরীর কথা শুনে আফরোজা বেগমের মনে ঘৃণা সৃষ্টি হলো। সে আর কিছুতে পরীর সাথে রুশিতাকে মিশতে দিবে না। তার অনেক কষ্টের মেয়ে, সে সামান্য কারণে তার মেয়েকে হারাতে পারবে না। পরী কফিতে চুমুক দিচ্ছিল, এমন একটা যুবক রুশিতাদের বাড়িতে প্রবেশ করলো। পরী আর যুবকের চোখাচোখি হয়ে গেল। যুবকটা কিছুক্ষণ পরীর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছিল, তারপর সে তার দৃষ্টিকে কড়াভাবে শাসন করলো। আহসান রুশিতার পাশে বসতে বসতে বলল, আমায় এক কাপ রং চা দিত বুড়ি। আমি আর আম্মু মাত্র কফি তৈরি করে নিয়ে এসেছি। আজকে তুমি কফি খাও ভাইয়া। দিতে মন না গেলে দিস না, শুধু শুধু উৎসাহ দেওয়ার কি আছে? আফরোজা বেগম আঁচলে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে বলল, রাগ একটু কম করতে পারিস না? তোদের বংশে আর কিছু থাকুক বা না থাকুক, মাথা ভর্তি রাগ ঠিকই আছে। মানুষের সাথে কিভাবে তেড়া কথা বলতে হয় সেটা তোরা ভালো মতোই জানিস। তোদের জন্য রুশিতাকে মানুষ করতে পারলাম না। একটা সময় শান্ত থাকে না, সব সময় মানুষের মুখে মুখে কথা বলে। প্রতিবাদী নারী হয়েছে। রুশিতার এই প্রতিবাদী ভাব আর সত্যি কথা বলার জন্যে রুশিতার জীবন বিপদের সম্মুখীন হবে, দেখিস। এটা তুমি কি বলে ছোট মা? আমার বোন আমার মতোই হবে। আমার বোন আমার মতোই হবে। আমার বোনকেও আগের যুগের নারীদের মতো অবলা হবে। নারীরা অবলা হলে মানুষ খুব সহজে সেই নারীকে আঘাত করে। অবলা নারীরা যুগ যুগ ধরে পুরুষদের কাছে অত্যাচারিত হয়ে আসছে। তুমি কি চাও তোমার মেয়েটা কোনো পুরুষদের দ্বারা অত্যাচারিত হোক? আমি মা হয়ে মেয়ের খারাপ চাইবো? তাহলে আমার বোনকে আর কখনো দমিয়ে রাখবে না। এই যুগে যত কঠিন হতে পারবে মানুষের কাছে ততই মূল্য পাবে। কারণ নরম মানুষদের মানুষ মাটির নিচে ফেলে পিষে মারে। আমি চাই না আমার বোনকে মানুষ মাটির নিচে ফেলে পিষে মারুক। আমি চাই আমার বোন সেই সকল মানুষকে পিষে ফেলুক যারা নিজেরকে অন্য সমালোচনা করে। রুশিতা যেন সাহস পেয়ে বসলো। সে কড়া গলায় বলল, তোমার ছোট মাকে বোঝা ভাইয়া। তোমার ছোট মা অবলা ছিল বলে যে আমাকে অবলা থাকতে হবে তার কোনো মানে নেই। আমি যেখানে সম্মান পাবো সেখানে সম্মান দেব, আর যেখানে দেখবো একটা নারীর কোনো মায়ের বা কোনো বোনের অসম্মান হচ্ছে সেখানে গিয়ে অন্যায়কারীদের পিষে ফেলবো। একদম রুশিতাকে আশকারা দিবি না আহসান। তোদের দুটোর খুব কথা হয়েছে, তাই না? রুশিতা বড় হচ্ছে না, রুশিতাকে বিয়ে দিতে হবে না? রুশিতার এমন অসভ্যতামির কথা শুনে রুশিতাকে কে বিয়ে করবে বলতো? একজন শুদ্ধতম পুরুষ কখনোই রুশিদার সৎ এবং সত্যের পথে থাকার কারণে তাকে নাকচ করে দিবে না। নাকচ তো সে করবে যে পুরুষের ভেতরে পাপ আছে। আমার বোন পবিত্র। আমি কোনো পাপীর হাতে আমার বোনকে তুলে দেব না। আমি পুরো বাংলাদেশ খুঁজে সুস্থ পরিবারের হাতে আমার বোনকে তুলে দেব। আমি কোনো অসুস্থ পরিবারে আমার বোনের বিয়ে দেব না। পরী নীরব দর্শকের মতো তাদের তর্ক দেখছে। তিনজনা মিলে কি মিষ্টি তর্ক করছে। পরীর ভীষণ ভালো লাগছে। এই পুরুষ মানুষটা একদম তার ভাইয়ের মতো, তার ভাইয়ের থেকেও সুন্দরভাবে চিন্তা করে এই মানুষটা। তাদের কথার মাঝে পরী বলে উঠল, তোর যে ভাই আছে আমাকে তো আগে বলিসনি রুশিতা। পরীর প্রশ্নে সবার দৃষ্টি পরীর দিকে গেল। পরী বোকার মতো সবার দিকে তাকিয়ে আছে। রুশিতা হেসে বলল, এটা আমার বড় আব্বুর ছেলে আহসান ভাইয়া। আমি তোকে আহসান ভাইয়ার কথা বলতে ভুলে গিয়েছি। আহসান ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এবছর ভাইয়ার অনার্স শেষ হবে, ফাইনাল ইয়ারে পড়ছে। আহসান ভাইয়া খুব ভালো। আহসান ভাইয়া তোর কথা অনেক ভাবে। আজ থেকে আমি আহসান ভাইয়া অনেক বড় ভক্ত হয়ে গেলাম। আহসান ভাইয়া রুশিতাকে বিয়ে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, রুশিতার যেন একটা ছোট্ট দেবর থাকে। তাহলে রুশিতার বিয়ের পর আমি ওর দেবরের গলায় ঝুলে যাব। তারপর দুই বান্ধবী মিলে সুখে সংসার করব।
দুইজন চুল ছেঁড়াছিড়ি করে ঝগড়া করব, রুশিতার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। রুশিতার ছেলে যখন আমার জামাই হবে তখন রেগে গেলে বলবো তোর মা কেমন ছিল জানি না ভেবেছিস? পরীর কথায় আহসান কেসে উঠল। আফরোজা বেগম এবং রুশিতা শব্দ করে হেসে উঠল। এই মেয়ে তো বিয়ে করে সন্তান পর্যন্ত চলে গিয়েছে। আফরোজা বেগমের মনে হচ্ছে মেয়েটা আসলে ভীষণ সরল। আহসান গম্ভীর হয়ে চায়ের কাপে চুমুক দিল। রুশিতাকে ইশারা করে বোঝালো মেয়েটাকে। রুশিতা হাসি থামিয়ে বলল, আহসান ভাইয়া, ও পরি আমার বেস্ট ফ্রেন্ড। আর পরি, ও আমার আহসান ভাইয়া। তুই ভাইয়ার সাথে একদম ভাব করার চেষ্টা করিস না, কারণ এই মানুষটা খিটখিটে মেজাজের, রাগী, দাম্ভিক, রকচটা। তার মনটা একদম বুড়িগঙ্গা নদীর পানির মতো পরিষ্কার। রুশিতার কথায় পরি খিলখিল করে হেসে উঠল। সেই হাসির প্রতিধ্বনিতে আহসানের হৃদয় সুখের জোয়ারে ভেসে গেল। তার সমস্ত মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল। অদ্ভুতভাবে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। নতুন এক অনুভূতির সন্ধান মিলেছে শরীরে। এই অনুভূতির সাথে পরিচিত নয় আহসান। তত্তর করে ঘামছে আহসান। পরি কিছু বলতে যাবে তার আগে আহসান উঠে রুশিতার ঘরে চলে গেল। অতিথিদের বিদায়ের সময় হয়ে এসেছে। ওয়াহিদ বাড়ির প্রতিটা সদস্যের ফোন, সাংবাদিকদের ক্যামেরা চেক করা হচ্ছে। রুনা নামের এক মেয়ে সাংবাদিক ভিড়ের সুযোগ নিয়ে বাড়ির পেছনে দরজা দিয়ে বের হতে যাচ্ছিল। এমন সময় তুরাব ওয়াহিদ রুনার সামনে এসে দাঁড়ায়। তুরাব ওয়াহিদকে দেখে রুনার অন্তরাত্মা কেঁপে উঠল। রুনার হাত থরথর করে কাঁপছে। রুনা চিৎকার দেওয়ার আগেই পেছন থেকে দুজন গার্ড এসে রুনার মুখ চেপে ধরল। রুনা হুঁশ হারালো। রুনাকে টানতে টানতে বাড়ির পেছনে নিয়ে চলে গেল। অরুণ দোকান থেকে সিগারেট কিনে সিগারেটটা দুই ঠোঁটের মাঝখানে চেপে ধরল। অরুণ রুশিতাদের বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সে ইতিমধ্যেই দুটো গাড়ি এখানে দিয়ে যেতে দেখেছে। তার ভুলের জন্য রুশিতাদের পরিবারে কোনো ক্ষতি না হলে হয়। অরুণ কিছু একটা ভাবলো, তারপর একটা নাম্বার বের করে ফোন দিল। অপর পাশ থেকে ফোন রিসিভ হতে অরুণ বলল, অরুণ ওয়াহিদ বলছি। আপনি চৌধুরী কোম্পানির সৌরভ চৌধুরী আঙ্কেল বলছেন? ইয়াস মাই সান। হঠাৎ কী ভেবে আমাকে মনে করলে? আপনাদের কোম্পানিতে রায়হান হাসান নামে একজন কর্মকর্তা কাজ করে। আপনি একটু খেয়াল রাখবেন। বড় আব্বু আপনাকে বলে তার চাকরি যেন না খেতে পারে। বড় আব্বু যদি আপনাকে কিছু বলে তাহলে আমার কথা বলবেন। কোনো সমস্যা হয়েছে বাবা? রায়হান হাসান একজন সৎ এবং অত্যন্ত ভালো মানুষ। আমি কখনোই তাকে কাজ থেকে বাদ দিব না। আমাকে সব কিছু খুলে বলো। আমি তোমার বড় আব্বুর ডান হাত। উনি চাইলেও আমাকে ভয় দেখাতে পারবে না। তুমি চিন্তা করো না, ওনার কিচ্ছু হবে না। অরুণ সব কথা বলতে লাগলো। সোহরাব চৌধুরী সবকিছু শুনে একটু দীর্ঘশ্বাস ছাড়লো। তুরা আরো কিছুক্ষণ কথা বলেই ফোনটা রেখে দিল। হঠাৎ করে অরুণ অনুভব করলো তার কাঁধে কেউ স্পর্শ করেছে। অরুণ পিছনে তাকাতেই বিস্ময়ে তার দু চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছে। সে কিছু বলতে যাবে তার আগেই সামনে থাকা মানুষটা অভাবনীয় কাজ করে বসলো। মেঘাচ্ছন্ন আকাশে চন্দ্রের দেখা নেই। ওয়াহিদ বাড়ির পেছনে ছোট একটা পুকুর। সেই পুকুরের সামনে বড় বড় ঘাসের জন্ম হয়েছে। একজন গার্ড ঘাসের উপরে চাপ দিতে স্থানটা ফাঁকা হয়ে গেল। আরেকজন গার্ড তাকিয়ে দেখলো মাটির নিচে যাওয়ার জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে দক্ষ হাতে। সাংবাদিককে কোলে তুলে নিয়ে পানির নিচে বাড়ির মধ্যে চলে গেল। আকাশের অবস্থা খারাপ দেখে সবাই দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওয়াহিদ বাড়ি ফাঁকা হতেই তুরাব ওয়াহিদ বাড়ির পেছনে এসে মাটির নিচে বাড়ির মধ্যে চলে গেল। তুই কাঁদছিস কেন শাওন? অরুণের প্রশ্নে শাওনের কান্নার গতিপথ বদলে গেল। দু চোখ রক্তিম বর্ণ হয়ে গিয়েছে। শাওনের ভেতরে চাপা আর্তনাদগুলো বের হয়ে আসতে চাইছে, কিন্তু শাওনের পুরুষসত্তা মনের দরজায় কড়াভাবে বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। সে তো পুরুষ। পুরুষদের চোখের কোণে অশ্রু জমতে নেই, তাদের হাহাকার বাহিরে প্রকাশ করতে নেই, তাদের দুর্বল হবার নিয়ম নেই। কিন্তু কঠিন হবার নিয়ম আছে, শক্ত হবার নিয়ম আছে, পুরো একটা পরিবারকে আগলে রাখার নিয়ম আছে। কিন্তু নিজেদের অনুভূতি আবেগ প্রকাশ করার নিয়ম নেই। অনুভূতি আবেগ প্রকাশে আসলেই ওদের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে হয়। সে পুরুষ যত আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে, সেই পুরুষ সমাজের চোখে ততই মহান হয়ে ওঠে। আমার আব্বু নেই রে অরুণ। আমি তোর কাছে অনেক যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি আজ তোকে সব সত্যি কথা জানাতে চাই। তোর আব্বু মারা গিয়েছে আমাকে জানিসনি কেন? এখন আসছিস ভালো শাস্তে? এসব সস্তা ডায়লগ দিয়ে অরুণের মন গলানো যাবে না। তোর কী সাহায্য চাই সেটা বল। আমি অতিরিক্ত কথা পছন্দ করি না। আমাকে একটা চাকরি দিবি? অমানুষ তুই হতে পারিস, আমি না। তোর মা বোনের দেখে তাকিয়ে আমার অফিসের একটা পথ তোকে দান করলাম। অরুণের বাঁকা কথাটা শাওনের আত্মসম্মানে গিয়ে লাগলো। এই ছেলের অহংকার জীবনে যাবে না। সে ভেবেছিল সত্যি কথা বলে তার সাথে সুন্দর বন্ধুত্বপূর্ণ জীবন বয়ে নিয়ে যাবে, কিন্তু এই অরুণ ভালো সম্পর্ক পাবার যোগ্যতায় রাখে না।
অরুণের খুব অহংকার, তাই না? সে খালি একবার অরুণের কোম্পানি জয়েন হোক, তারপর অরুণের অহংকার কিভাবে দুমড়ে মুচড়ে ফেলতে হয় সেটা শাওন ভালো মতোই জানে। দুজনার মাঝে পিনপতন নীরবতা ঘিরে ধরেছে। শাওনের নীরবতা অরুণকে জানিয়ে দিচ্ছে শাওনের মনের মধ্যে কি চলছে। অরুণ শীতল কণ্ঠে বলল, অরুণকে ভেঙে ফেলা এত সহজ নয়। তোর জন্য দানের থেকে বেশি ভালো শব্দ আমার আসছে না। যার মনটা কীট পতঙ্গের মতো, তাকে নিয়ে কি ভালো মন্দ শব্দ আসবে বল? তুই যে নোংরা খেলা খেলেছিস, তারপরেও আমাকে পাশে পেয়েছিস, এটাই তোর ভাগ্য। তুই যদি ভুলেও আমার কোম্পানিতে সূর্য হয়ে ঢোকে ফাল হয়ে বের হওয়ার চেষ্টা করিস, তাহলে তোকে মাঝখান দিয়ে ফেরে রোদে শুকাতে দেব। অরুণ ওহেদকে হেলাফেলা ভাব দরকার নেই। অরুণ ওহেদ নিজের ভালো নিজেই বোঝে, মাইন্ডেড। শাওনের মা এবং বোন গাছের আড়ালে দাঁড়িয়েছিল। তাদের অসহায় মুখের দিকে তাকিয়ে অরুণ শাওনকে ফেরাতে পারেনি। পৃথিবীতে বাবা নামক বটগাছের ছায়া যার মাথার উপর থেকে সরে গিয়েছে, সে বুঝে বাবা নাম বটগাছটা ছাড়া পুরো দুনিয়া কতটা কঠিন। শাওনের উপর কড়া নজর রাখতে হবে। অরুণ চোখ দিয়ে ইশারা করে শাওনের মা এবং বোনকে দেখিয়ে দিল। শাওন দাঁতে দাঁত চেপে সেখান থেকে চলে গেল। শাওন তার মা বোনকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। অরুণ মোবাইলে কাউকে একটা ইমেল করে দিল। রুনার জ্ঞান ফিরেছে। তুরাব ওয়াহিদ রুনার হাতের কাছে বসলো। রুনা ভয়ে শুকনো ঢোক গেল। তুরাব ওয়াহিদ রুনার হাত ধরে এক টানে রুনার হাতের রক কেটে ফেললো। রুনা গগন বিদারী চিৎকার দিয়ে আবারও জ্ঞান হারালো। রুনার হাতের রক কাটতে গিয়ে হাতটা একটু বেশি কেটে ফেলেছে। রুনার হাতের কবজি নামমাত্র রুনার হাতের সাথে লেগে আছে। রুনার হাতের রক্তের ঘরের মেঝে ভেসে যাচ্ছে। তুরাব ওয়াহিদ রুনার ঝুলে থাকা হাতটা কেটে নিজের হাতের তালুতে নিল। সেই হাতের দিকে তাকিয়ে বলল, তুরাব ওয়াহিদকে জনগণের কাছে এক্সপোজ করার তীব্র ইচ্ছে ছিল, তাই না ময়না পাখি? আহারে, ময়না পাখির জন্য ভীষণ মায়া লাগছে। তুরাব ওয়াহিদ ঘৃণা নয়, ভালোবাসা পেতে অভ্যস্ত। যে আমার ভালোবাসাকে ঘৃণার রূপ দিতে আসবে, আমি তাকেই দুনিয়া থেকে সরিয়ে দেব। আমি সবাইকে ভালোভাবে নিষেধ করেছিলাম আমার বাড়ির খবর যেন বাহিরে না যায়। তার জন্য মোটা অঙ্কের টাকাও দিয়েছিলাম। কিন্তু তুমি মেয়ে, নাম কামাতে চেয়েছিলে। আমি তোমার নাম আমার হৃদয়ে এমনভাবে লিখে রাখবো, তুমি উপরে বসে দেখো। গুড বাই ডার্লিং। তুরাব ওয়াহিদ বিলম্ব করল না। ছুরি হাতে রুনার গলার দিকে এগিয়ে গেল। রুনার গলার মাঝে দাগ বরাবর ছুরি চালিয়ে জবাই করতে লাগলো। রুনার রক্ত এসে তুরাব ওয়াহিদের শুভ্র পাঞ্জাবি লাল রঙে ভিজিয়ে দিল। রুনা গলা কাটা মুরগির ন্যায় তরপাতে লাগলো। রুনা যতই তরপাচ্ছে, তুরাব ওয়াহিদ পৈশাচিক হাসি হেসে জবাই করার গতিবেগ ততই বাড়িয়ে দিচ্ছে। এতেই তিনি ক্ষান্ত হলেন না। ছুরি দিয়ে রুনার দুটো চোখ উপড়ে ফেললেন। দুজন গার্ডকে ইশারা করতেই একজন দুটো কাচের বয়াম নিয়ে এসে দিল। দুটো বয়ামে দুটো চোখ রেখে বলল, ডার্লিং এর ভয়ঙ্কর কাজ করার ইচ্ছে জেগেছিল, তাই ডার্লিংকে ভয়ঙ্কর মৃত্যু দিচ্ছি। তোমরা আবার কিছু মনে করো না। যদি ভবিষ্যতে বেইমানি করার চেষ্টা করো, তাহলে রুনার কথা মাথায় রেখো। পাপের পথ বেছে নিয়েছি স্যার, বিনাশের ভয় করি না, কথা দিলাম কখনো আমার তরফ থেকে বেইমানি আসবে না। তুরাব ওয়াহিদ রুনার বুকের দিকে এগিয়ে গেল। তা দেখে একজন গার্ডের মাথা ঘুরে উঠল। তুরাব ওয়াহিদ রুনার জামার একাংশ ছিঁড়ে বুক চিরতে লাগলো। রুনার রক্তে তুরাব ওয়াহিদের শরীর মাখামাখি হয়ে গিয়েছে, তবুও সে থামছে না। হিংস্রতা তাকে গ্রাস করে নিয়েছে। রুনার কলিজার শরীর থেকে বের করে নিয়ে এসে পৈশাচিক হাসিতে মেতে উঠল তুরাব ওয়াহিদ। রুশিতার ঘরে আসলেই আহসানের মন ভালো হয়ে যায়। মেয়েটা ভীষণ শৌখিন। রুশিতার ঘর সবসময় সাজানো গোছানো পরিপাটি থাকে। রুশিতার ঘরে আসলেই রজনীগন্ধার সুবাস এসে নাসারন্ধ্রে ঢেকে। রজনীগন্ধার সুবাস কিছুক্ষণের জন্য আহসানকে মাতাল করে তুলল। পরি আর রুশিতা আহসানের পেছনে পেছনে এলো। রুশিতাকে দেখে আহসান বলল, তোর ঘরে আসলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় বুড়ি। আমি নিজের ভালো থাকার জন্য আমার ঘরটা সাজিয়েছি, তোমার ক্লান্তি দূর করার জন্য নয়। তুমি একদম আমার ঘরের দিকে নজর দিবে না। তোর বিয়ের পর এই ঘরটা আমারই হবে, তখন দেখব কিভাবে ঘরের বরে দেখাস। আপনি একদম অরুণ ভাইয়ার মতো কথা বলেন। আমার অরুণ ভাইও আপনার মতো সবসময় আমাকে রাগিয়ে দেয়। আহসান চমকে উঠল। তড়িৎ গতিতে তাকিয়ে বলল, কার নাম বললে? তোমার ভাইয়ের নাম কি? অরুণ। আহসানের চোখে মুখে আগুন জ্বলতে শুরু করলো। হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে লাগলো। আহসানের ভয়াবহ রূপ দেখে পরি ভয়ে রুশিতার পেছনে গিয়ে দাঁড়ালো। রুশিতা বিস্ময় নয়নে আহসানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহসানের কি হয়ে গেল? এমন অদ্ভুত আচরণ করছে কেন? পরিস্থিতিতে শীতলতা ছড়িয়ে পড়েছে। আহসান নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারছে না। সে রাগান্বিত হয়ে পরির দুই কাঁধ শক্ত করে চেপে ধরল। পরি ব্যথায় মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। আহসান পরির দুই কাঁধ ঝাঁকিয়ে বলল, তুমি কোন সাহসে আমাদের বাড়িতে এসছো?
আজকের পর যেন তোমাকে আর কখনো আমাদের বাড়িতে না দেখে। তোমাকে যদি আমাদের বাড়িতে দেখেছে তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। পরীর দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। পরী মৃদু স্বরে বলল, আহসান ভাইয়া আমার লাগছে, ছাড়ুন আমাকে। আপনি আমার সাথে এমন অদ্ভুত আচরণ করছেন কেন? তুমি, তোমার পরিবার এবং তোমার ভাইকে আহসান ঘৃণা করে। আজকের পরে আমি আর তোমার সাথে আমার বোনকে মিশতে দেব না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রুশিদা, তোর বান্ধবীকে বল আমাদের বাড়ি থেকে চলে যেতে। আমি এই মেয়েকে খুন করে ফেলবো। তুমি পরীকে অপমান করতে পারো না ভাইয়া। একটা মানুষকে বিনা দোষে তুমি আঘাত করবে, সেটা আমি সহ্য করব না। এমন অমানুষের মতো আচরণ কেন করছো? তুমি কোন অধিকারে পরীকে স্পর্শ করেছো? পরীকে স্পর্শ করার অধিকার তোমার নেই। তুমি এক্ষুনি পরী থেকে দূরত্বে এসে দাঁড়াও। আর এই বাড়ি থেকে পরী নয়, বরং বের হলে তুমি হবে। কারণ অন্যায় পরী নয়, তুমি করেছো পরী শরীরে হাত দিয়ে। আহসান পরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পরী বিছানার কাছে গিয়ে পড়ল। বিছানায় এক কোনায় মাথায় লেগে আঘাতও পেয়েছে বেশ। আহসান নিজের হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে 10 বার বাড়ি দিল। তা দেখে পরী ভয়ে জড়সড় হয়ে গেল। রুশিতা অবাক হয়ে আহসানের কাণ্ড দেখছে। আহসান তো রাগ করার মতো ছেলে নয়। আহসানকে রুশিতা সবসময় সভ্য ভদ্র ছেলে হিসেবে দেখেছে। আহসানের এই রূপের সাথে পরিচিত নয় রুশিতা। আহসান রজনীগন্ধা ফুলে রাখা ফুলদানিটা তুলে ফ্লোরে ছুঁড়ে মারল। তরতাজা ফুলগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। মাটির ফুলদানিটা চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ে আছে। আহসানের হাতের রক্ত টপটপ করে ফ্লোরে পড়ছে। রুশিতা পরীকে তুলে বিছানায় বসালো। পরী রুশিতার বুকে মাথা রেখে করুণ চাহনিতে আহসানের দিকে তাকিয়ে আছে। আহসান কোনো বাক্য উচ্চারণ না করে ঘর থেকে বের হয়ে গেল। রুশিতা চিন্তিত হয়ে বলল, তুই কি আহসান ভাইয়াকে চিনিস? না। তাহলে ভাইয়া তোকে দেখে এমন করলো কেন? আমার ভাইয়ার নাম শোনা পরই রেগে গেল। আহসান ভাইয়ার সাথে তোর ভাইয়ার কোনো ঝামেলা আছে, সেই জন্যই ভাইয়া তোর ভাইয়ার নামটা শোনা মাত্রই রেগে গিয়েছে। তুই আহসান ভাইয়াকে ভুল বুঝিস না। আহসান ভাইয়া এমন মানুষ নয়, তিনি খুব নরম মনের মানুষ। তিনি অন্যকে কষ্ট দিয়ে সেই কষ্টের কথা ভেবে পরে নিজেই কষ্ট পায় বেশি। আমি আর আহসান ভাইয়ার সামনে যাব না। আমাকে যদি মারে ভাইয়া, আমি সকালে বাড়ি চলে যাব। আমার সাথে তুই সম্পর্ক নষ্ট করিস না রুশিতা। তোর সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। আমি জামাই ছাড়া থাকতে পারবো, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না। বিয়ের পরে বরের আদর সোহাগ পেলে তখন এই অভাগীর কথা আর মনেই পড়বে না। তোর বর তোকে এত আদর করবে, এত আদর করবে, তুই তোর বরকে ছাড়া সবাইকে ভুলে যাবি। রুশিতার কথায় পরী সমস্ত মুখশ্রী লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করেছে। পরী রুশিতাকে জড়িয়ে ধরে নিজের লজ্জা লুকানোর চেষ্টা করছে। রুশিতা দীর্ঘশ্বাস ছেড়ে আহসানের কথা চিন্তা করছে। পরী যে নরম মনের মেয়ে, পরীকে ভালো রাখা খুব একটা কঠিন কাজ নয়। পরীর মন তো ভালো করে দিল, কিন্তু আহসানের ব্যথা কিভাবে দূর করে দিবে? এই ওয়াহিদ বাড়িতে যাওয়াটাই রুশিতার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যখন থেকে ওয়াহিদ বাড়িতে গিয়েছে তখন থেকে তার জীবনে ভালো কিছু হয়নি। রুশিতার আব্বু রায়হান হাসান হাত ভর্তি খাবার নিয়ে বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে ঢোকার সাথে সাথে রুশিতাকে ডাকতে লাগলো। রায়হান হাসান বাড়ি ফিরে রুশিতাকে দেখতে না পেলে পাগল হয়ে যাবে। রুশিতা পরীকে অপেক্ষা করতে বলে বাবার কাছে গেল। রুশিতাকে দেখে যেন রায়হান হাসান শান্তি পেল। রুশিতা গম্ভীর গলায় বলল, তুমি বাড়িতে এসে রুশিতা রুশিতা কেন করো আব্বু? আমি কি হারিয়ে গিয়েছি? আমি তো ইউনিভার্সিটির সময় বাদে সবসময় বাড়িতেই থাকি। তুই আমার কলিজার টুকরা, আমার অপূর্ণ জীবনের পূর্ণতার প্রাপ্তি। তুই আমার চোখের আড়াল হলে আমি অশান্ত হয়ে উঠি। আমার চোখে তোকে না দেখলে অস্থির হয়ে ওঠে। অনেক সাধনার মেয়ে তুই আমার, আর তুই বলছিস আমি তোকে খুঁজি কেন? আজ বেঁচে আছি তাই মূল্য বুঝছিস না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবি বাবা কি জিনিস। তুমি যদি আর একবার বাজে কথা বলেছ তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব। তুমি মরবে কেন? তুমি মরবে না। সৃষ্টিকর্তা যেন আমার আয়ু তোমাকে দিয়ে দেয় আব্বু। আমি চাই তোমার আগে যেন আমি মারা যাই। তোমার মৃত্যু যেন আমায় দেখতে না হয়। আমি সহ্য করতে পারবো না আব্বু। তোমার মৃত্যু নিজের চোখে দেখার যন্ত্রণার পরিমাণ পাহাড় সমান। এই ভার সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা দেয়নি আমায়। একদম বাজে কথা বলবি না। এসব কথা শোনার জন্য তোকে বড় করেছি। তোর পছন্দের খাবার নিয়ে এসেছি, তোর মাকে প্লেটে দিতে বলছি, আর তুই গিয়ে আহসানদের ডেকে নিয়ে আয়। আমরা সবাই মিলে একসাথে খাবো। জানো আব্বু, আজকে আমার বেস্ট ফ্রেন্ড পরী এসেছে। আমার একটা বোনের কত শখ ছিল, কিন্তু সৃষ্টিকর্তা তো আমাকে বোন দেয়নি।
তাই আমি পরীকে নিজের বোন মনে করি। তুমি আমার ঘরে গিয়ে দেখো পরী বসে আছে, তুমি পরীর সাথে গল্প করো, আমি গিয়ে বড় আব্বুদের ডেকে নিয়ে আসি। রুশিতা চলে গেল। রায়হান হাসান রুশিতার ঘরে গিয়ে দেখলো একটা মিষ্টি মেয়ে রুশিতার ঘরে বসে আছে। পরী রায়হান হাসানকে দেখে সালাম দিল। রুশিতা রায়হান হাসানের ছবি পরীকে দেখিয়েছিল, তাই রায়হান হাসানকে চিনতে পরীর অসুবিধা হয়নি। রায়হান হাসানের সাথে পরীর খুব ভালো মিল হয়ে গিয়েছে। দুজনে এমনভাবে গল্প করছে যেন দুজন বহু আগের চেনা। রায়হান হাসান পরীকে নিয়ে ড্রয়িং রুমে আসলো। রুশিতার বড় আব্বু আহমেদ হাসান, রুশিতার বড় আম্মু আয়েশা বেগম, রুশিতার চাচাতো বোন রুহানি এসে ড্রয়িং রুমে বসে আছে। রুশিতার মা হরেক রকমের খাবার টেবিলে সাজাচ্ছে। খাবারগুলো যদিও পরীদের বাসার মতো নামি দামি খাবার না, তবুও সবাই একসাথে আনন্দ করে খাচ্ছে, মজা করছে, আড্ডা দিচ্ছে। এটা দেখে পরীর মন ভালো হয়ে গেল। তাদের পরিবারের সবাই মিলে এভাবে কতদিন হয়ে গেল আড্ডা দেয় না। পরী গিয়ে রুহানির পাশে বসলো। রুহানি এবার 10ম শ্রেণীতে পড়ছে। আহসান গম্ভীর হয়ে ঘরের মধ্যে বসেছিল। রুশিতা হাত ধরে টেনে তাদের বাসায় নিয়ে আসলো। আহসানকে ভীষণ এলোমেলো দেখাচ্ছে, দু চোখ লাল হয়ে গিয়েছে। আহসানকে দেখেই পরী ভয়ে জড়সড় হয়ে গেল। পরীর কাণ্ড দেখে রুহানি অবাক হয়ে গেল। পরী ওয়াশরুমে অজুহাত দিয়ে রুশিতার ঘরে চলে গেল। আফরোজা বেগম বিরক্তমাখা কণ্ঠে বলল, রুশিতা, তুই আবার চানাচুরের বয়ামটা তোর ঘরে নিয়ে গিয়েছিস? আমি এখন মুড়ি মাখাবো কিভাবে? আমি তোর ঘরে যেতে পারবো না, তুই তাড়াতাড়ি নিয়ে এসে দে। তুমি জানো না রাতে আমার ক্ষুধা লাগে? তুই মেজাজ দেখাস কাকে? তুমি জানোই আমি নিয়ে যাই, তাহলে এভাবে বললে কেন? জুতা দেখেছিস? একদম মেরে গাল লাল করে দিব। তোমরা দুজন থামো। এতটুকু রাস্তা হেঁটে যাওয়ার পর দুজন ঝগড়া শুরু করে দিয়েছ। মা মেয়ে দুজনে অলসের রানী। কথাগুলো বলে আহসান রুশিতার ঘরে গেল। আহসানকে দেখে পরী দৌড়ে এসে দরজা দিতে যাবে, তার আগে আহসান দরজা ধরে ফেলল। আহসান ভেতরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিল। পরী ভয়ে পেছনের দিকে যেতে লাগলো। আহসানের দৃষ্টি যেন পরীকে জ্বালিয়ে দিচ্ছে। পরী পেছনের দিকে যেতে যেতে দেয়ালের সাথে ঠেকে গেল। আহসান পরীর কাছে আসতেই পরী পালানোর জন্য নিচু হবে, তার আগে আহসান 2 হাত দেয়ালে রাখলো। আহসানের 2 হাতের মাঝখানে বন্দী হয়েছে পরী। পরীর পুরো শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। পরী কিছু বলতে যাবে, তার আগেই আই এম সরি পরি। আহসানের কথায় পরী বিস্ময় নয়নে আহসানের দিকে তাকালো। পরীর চোখের চাহনি আহসানকে এলোমেলো করে দিচ্ছে। দুজন দুজনার বেড়ে যাওয়া হৃৎপিণ্ডের গতিবেগ স্পষ্ট অনুভব করতে পারছে। দুজন যেন দুজনের চোখের মায়ায় হারিয়ে যাচ্ছে। পরীর ভয় কমতে শুরু করে দিয়েছে। আহসানের অনুতপ্ত হওয়া পরীকে মুগ্ধ করছে। পরী কিছু বলতে যাবে, তার আগেই দরজায় শব্দ হলো। দুজনে চমকে সরে দাঁড়ালো। পরী দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। রুশিতা সন্দিহান দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। আহসান মাথা ঘুরিয়ে ব্যালকনির দিকে তাকালো। পরীর চোখে মুখে ভয় এবং ভালো লাগা। আহসানকে এলোমেলো বিষণ্ণ দেখাচ্ছে। রুশিতা গম্ভীর হয়ে বলল, দরজা বন্ধ করে তোরা কি করছিলি? তুই আমাদের ভুল বুঝিস না। রুশিতার মস্তিষ্ক উত্তপ্ত হলো। সে ক্রোধে নিয়ন্ত্রণ হারিয়ে বলল, এটা সভ্য মানুষের বাড়ি, এখানে সভ্যতা চলে। তুই বা হাসান ভাইয়া দুজনকে কতদিন ধরে চিনিস? একটা অপরিচিত ছেলে বা মেয়ের সাথে দরজা বন্ধ করে কি কাছে থাকতে পারে? আমি মেনে নিব তোরা সৎ, তোদের মনে পাপ নেই। আমার জায়গায় অন্য কেউ থাকলে আমাদের সম্মানটা কোথায় যেত বলতে পারিস? তুই আর হাসান ভাইয়া দুজনেই আমার ভীষণ প্রিয়। এই এমন কোনো কাজ করিস না যেন তোদের থেকে দূরত্ব বাড়াতে হয়। বাধ্য হই আমি। আহসান দীর্ঘশ্বাস ছাড়ল। রুশিতার দিকে এগিয়ে এসে বলল, তোর রেগে যাওয়ার কারণ স্বাভাবিক। একটা ঘরে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের কখনো আলাদা কথা থাকতে পারে না। যাদের বিয়ে হয়নি তাদের তো কথা থাকারই কথা নয়। তোর জায়গায় অন্য কেউ থাকলে কলঙ্ক নিশ্চিত ছড়ে লাগতো। আমি পরীর কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু পরীর ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, তাই আমি দরজা বন্ধ করে দিয়েছি। কারণ বাইরে আব্বু আম্মু ছিল। আমি চাইনি আব্বু আম্মু আমার জন্য অপ্রস্তুত হোক। তুই আমাকে ভুল বলছিস পরী। এই আহসান আর কখনো পরীর সামনে আসবে না। আমার তখন পরীর সাথে অমন করা একদম উচিত হয়নি। আমার ভেতরটা অনুতপ্তের আগুনে জ্বলে পড়ে যাচ্ছিল। সেই আগুন নেভানোর জন্য এখানে এসেছিলাম। আমি বুঝতে পারিনি তুই এতটা রেগে যাবে রুশিতা। আমি আর কখনো পরীর সামনে আসবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও পরী। তোমাকে ছুঁয়ে অপবিত্র করে দিয়েছে। তোমার অছয় শরীরে স্পর্শ করেছে। তোমার শরীরের পবিত্রতা নষ্ট করেছে। তুমি চাইলে আমাকে জুতা পেটা করতে পারো, আমি কিছুই বলবো না। আপনি চাইলে আমাকে বিয়ে করে এই অপবিত্র ছোঁয়াকে পবিত্র ছোঁয়াতে পরিণত করতে পারেন। আমিও আপনাকে কিছু বলবো না। তুমি ভীষণ আদুরে আর সরল। দুষ্টুমি একটু কম করবে, তা না হলে দেখবে
একদিন রাজপুত্র এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবে। কথাগুলো বলেই আহসান চলে যেতে লাগলো। পরি চেঁচিয়ে বলল, আমি সেই রাজপুত্রের অপেক্ষায় থাকলাম। আহসান চলে গেল। পরি রুশিতার গালে চুমু খেয়ে বলল, আহসান নামের রাজপুত্রকে আমার লাগবে। তুই আহসান ভাইয়ের সাথে আমার প্রেম করিয়ে দিবি। পরির কথা শেষ হবার সাথে সাথে রুশিতা পায়ের জুতা খুলতে লাগলো। পরি দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে আফরোজা বেগমের পেছনে লুকিয়ে পড়ল। রুশিতাকে রেগে যেতে দেখে রায়হান হাসান বলল, তুই মেয়েটাকে এভাবে ভয় দেখাচ্ছিস কেন? ওর শরীরে এখনো আঘাত পড়েনি, এটাই তোর ভাগ্য ভালো আব্বু। মেয়েটা দিন দিন বেয়াদব তৈরি হচ্ছে, ওকে শাসন না করলে সঠিক পথে আসবে না। তুই আমার বোন না শত্রু রে রুশিতা? তোর বোনের ভালো থাকাটুকু এনে দিতে পারবি না? পারবো না কেন? তুমি বাইরে এসো শোনা, তোমাকে এত আদর যত্ন করবো, দুঃখ কি জিনিস ভুলেই যাবে। আমাকে কি পাগল মনে হয়? আমি বাইরে যাব আর তুই আমাকে মারবি? তোকে পাগল মনে হবার কি আছে? তুই তো পাগলই। রুশিতার কথায় সবাই শব্দ করে হেসে উঠল। আনন্দ উল্লাস করে রজনী পার হয়ে গেল। পরীর চলে যাবার সময় হয়ে এসেছে। একটা দিনে মেয়েটা সবার ভীষণ প্রিয় হয়ে উঠেছে। পরী জানে আর কখনো রুশিতাদের বাড়িতে সে আসতে পারবে না। পরী আফরোজা বেগমকে জড়িয়ে ধরে কাঁদছে। রায়হান হাসানের মনটাও বিষণ্ণ দেখাচ্ছে। কালকে রাতের পর আর আহসানের দেখা মেলেনি। অরুণ এসেছে পরীকে নিতে। পরীর প্রতি সবার ভালোবাসা দেখে অরুণ বেশ মুগ্ধ হলো। অরুণ তার বোনকে সঠিক জায়গায় রেখে গিয়েছিল। পরীকে নিয়ে সবাই নিচে গিয়েছে। রুশিতা ভার্সিটিতে যাবে, তাই রেডি হয়ে একেবারে নিচে যাবে। রুশিতা তাড়াহুড়ো করে দরজা ভিড়িয়ে দিতে লাগলো। তখন কেউ ব্যথায় আর্তনাদ করলো। অরুণের হাত দরজার কোণে চাপা পড়েছে। সেটা দেখে রুশিতা আর একটু দরজা ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। এবার অরুণ ব্যথায় আর্তনাদ করলো না, রক্তিম চোখে রুশিতার দিকে তাকিয়ে আছে। রুশিতা ব্যঙ্গ করে বলল, অরুণ ওয়াহিদ সামান্য ব্যথা সহ্য করতে পারে না। আহারে, আমি তো ভুল করে অসহায় মানুষকে ব্যথা দিয়ে ফেলেছি। অরুণ রুশিতার চোখে চোখ রেখে বলল, অরুণ ওদের সাথে লাগতে এসো না, জ্বলে পুড়ে যাবে। মনে রেখো, আমি ফিরে আসবো আবার ঘূর্ণিঝড়ের তাণ্ডব নিয়ে, নয়তো মেঘের কঠিন গর্জনের সাথে ভেসে সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তুমি ভেঙে চুরে যাবে। অশান্ত বজ্রপাতে কঠিন হুঙ্কারে তোমার হৃদয় ভয়ে কেঁপে উঠবে বহুবার। অরুণ বিলম্ব করলো না, দ্রুত রুশিতাদের বাড়ি থেকে বের হয়ে গেল। অরুণের কথার ঘোরের মধ্যে আছে রুশিতা। কঠিন মস্তিষ্কের মানুষটা এত ভারী ভারী কথা বলে গেল। রুশিতার সরল মস্তিষ্ক কিছুতেই সেগুলোর হিসাব মেলাতে পারছে না। অরুণের কথাগুলোর মধ্যে অদ্ভুত একটা ঘোর কাজ করছিল। রুশিতা তার কথা বলার শক্তি হারিয়েছিল। রুশিতার হুঁশ আসলো আফরোজা বেগমের হাতের টানে। আফরোজা বেগম রক্তিম চোখে রুশিতার দিকে তাকিয়ে আছে। রুশিতা প্রশ্নসূচক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। আফরোজা বেগম গম্ভীর কণ্ঠে বলল, আমার 10-12টা ছেলে মেয়ে নেই, আমি যেন তোকে আর পরীর সাথে মিশতে না দেখি। পরী বড়লোক বাড়ির মেয়ে, ওদের সাথে আমাদের মতো মানুষদের মানায় না। আমার অনেক কষ্টের মেয়ে তুই, তোকে ওই বাড়িতে অপমান করেছে, তুই কষ্টগুলো চুপচাপ সহ্য করেছিস, কিন্তু মেয়ের কষ্ট যে মাকে চুপচাপ থাকতে দেয় না। পরী যখন কথাগুলো বলছিল আমার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল জানিস। আমি জানি পরী অনেক ভালো মেয়ে, কিন্তু ওর পরিবার তোকে পছন্দ করে না, সেটা কাল তুই ওদের বাড়ি গিয়ে বুঝেছিস। আমি মা হিসেবে তোর কাছে অনুরোধ করলাম, তুই আর কখনো ওয়াহিদ বাড়িতে যাবি না, আর প্রয়োজন ছাড়া পরীর সাথে কথা বলবি না। যদি পারিস পরীর সাথে দূরত্ব বাড়িয়ে নিস। তুমি পরীকে ভুল বুঝছো আম্মু, পরী কোনো দোষ নেই। আমি যদি পরীর সাথে না মিশি তাহলে পরী একা হয়ে যাবে। একাকিত্বের অভিশাপ বড্ড ভয়ঙ্কর আম্মু, আমি সেই অভিশাপের মধ্যে পরীকে ফেলতে চাই না। আমি পরীকে ভীষণ ভালোবাসি। তুমি ওদের বাড়ি যেতে নিষেধ করেছো, আমি যাব না। পরীর সাথে আমাকে দূরত্ব বাড়াতে বলো না, আমার থাকতে খুব কষ্ট হয়। আমি পরীর সাথে কম কথা বলার চেষ্টা করব। তুমি আমার আম্মু, আমি তোমাকেও ভীষণ ভালোবাসি। আমি তোমার কথা কিভাবে ফেলে দিই বলো? ঠিক আছে, কথা বলিস। ভার্সিটির বাহিরে ওই মেয়ের সাথে কোথাও যাবি না, আর একদম ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিবি না। পড়াশোনা নিয়ে বেশি কথা বলবি, আর প্রয়োজনের বাহিরে কথা কম বলার চেষ্টা করবি। ভার্সিটির বাহিরে একদম পরীর সাথে মিশবি না। পরীর কারণে যদি তোকে আর একবার অপমান হতে হয় তাহলে আমি কিন্তু আর ছেড়ে দিব না। প্রথমবার বলে ছেড়ে দিলাম। আমি কতটা খারাপ হতে পারি তোর ধারণা নেই রুশিতা। আমার কথাগুলো মাথায় রেখে যা, যা করার করিস।
রুশিতার মন খারাপ হয়ে গেল। এ কোন পরীক্ষায় পড়ল সে? একদিকে মা, অন্যদিকে পরি, দুজনকে ভীষণ ভালোবাসে রুশিতা। দুজনার কাউকে এ দুঃখ দেওয়ার মতো দুঃসাহস তার নেই। রুশিতা বিষণ্ণ মন নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। রুশিতার বিষণ্ণ মুখশ্রী দেখে আফরোজা বেগম আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। সে তো মা, সে তার সন্তানের ভালোর জন্য সবকিছু করতে পারবে। এতে যদি সে সন্তানের কাছে খারাপও হয়ে যায় হবে, তবুও তার সন্তানের শরীরে একটা ফুলের টোকাও লাগতে দিবে না। রুশিতা এলোমেলো পায়ে ভার্সিটির দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে পরি দৌড়ে এসে রুশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরল। রুশিতা অন্যমনস্ক থাকায় তাল সামলাতে পারেনি, পরীকে নিয়ে নিচে পড়ে গেল। তাদের ভার্সিটিতে প্রবেশ করতে একটা গাছ আছে, সেই গাছের নিচেই দুজন পড়েছে। রুশিতাকে ভীষণ বিরক্ত দেখালো। পরীর হাসিটা যেন মুহূর্তে হাওয়া হয়ে গেল। তবে কি রুশিতা তার সাথে আর মিশবে না? রুশিতাকে এতটা বিরক্ত হতে কোনোদিনও দেখেনি পরী। রুশিতা উঠতে উঠতে বিরক্ত হয়ে বলল, এগুলো কি ধরনের আচরণ পড়ি? তুই গ্রাজুয়েশন লেভেলে আছিস, তোর এত বাচ্চামা বানায় না। এসব পাগলামো ছোট বাচ্চারা করে, অনার্সের স্টুডেন্টরা নয়। এভাবে বলছিস কেন রুশিতা? অনার্সে উঠে মনে হয় কি বড় হয়ে যাওয়া? আমি তো আগেও তোর সাথে এমন পাগলামি করেছি, তুই কখনো আমার সাথে এভাবে কথা বলিসনি, তাহলে আজ এভাবে কথা বলছিস কেন? তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? আমাদের ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে কথা বলার সময় নষ্ট করতে চাই না। আর তোর যদি ক্লাস করার ইচ্ছে না থাকে তাহলে তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি ক্লাস রুমে গেলাম। রুশিতা বিলম্ব করল না, দ্রুত পায়ে পদার্থবিজ্ঞান ভবনের দিকে এগিয়ে গেল। পরী নীরবে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। রুশিতা যে তার সাথে রুড হয়ে কথা বলতে পারে সেটা পরীর কাছে অপ্রত্যাশিত ছিল। পরী দাঁড়ালো না, ধীর পায়ে রুশিতার পেছনে পেছনে চলে গেল। দূর থেকে দুজনার মনোমালিন্য দেখে কয়েকজন তৃপ্তির হাসি হেসে উঠল। তারা আর কেউ না, পরী আর রুশিতারই সহপাঠী। রুশিতার পরীর বন্ধুত্ব নষ্ট করার জন্য তারা কত চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আজ দুজনার অবস্থা দেখে সবাই বেশ মজা পাচ্ছে। রুহি তাচ্ছিল্য করে বলল, মন্ত্রী বাড়ির মেয়ে দেখি কাঁদছে। আহারে, সামান্য একজন কোম্পানিতে চাকরি করা বাবার মেয়ের কাছে কড়া বাক্য শুনেছে। আমরা কত করে বলেছিলাম ওর সাথে মিশিস না, কিন্তু আমাদের কতই না তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। ফকিরের বাচ্চারা কি কখনো বড়লোক মেয়ের মূল্য বুঝে? বড়লোকের সন্তানগুলোই বড়লোক সন্তানের মূল্য বুঝবে। পরীর ভাই পুরাই মাস্তান, নিজের বাপ বড় বাপকে মানে না, যখন যা মন চায় তাই করে। ওর ভাইয়ের মধ্যে কি এমন আছে সৃষ্টিকর্তা ভালো জানেন। পুরো শহরের ছেলে মেয়ে ওর জন্য পাগল। ওর বাপ আর বড় বাপেরও রাজনীতি কাঁপাবে দেখিস। এখন থেকেই নিজের সাম্রাজ্য গড়ে তুলছে। অরুণ যদি ভবিষ্যতে নির্বাচন করে জনগণ চোখ বন্ধ করে ওরে ভোট দিবে। তোর বাপে নির্বাচনে হেরেছে বলে তোর হিংসা হচ্ছে নাকি রাহুল? প্রতিটি মানুষের ভালো খারাপ দিক থাকে। অরুণ আমাদের কাছে খারাপ হলেও জনগণের কাছে খারাপ নয়, আর সে জনগণের জন্য যা করে সেটাও কম কিছু নয়। এই যুগে নিজেরটা রেখে কেই বা অন্যের জন্য ভাবে বলতো? কিন্তু অরুণ ভাবে জনগণের কথা। সে দেশের প্রতিটি মানুষকে ভালোবাসার চেষ্টা করে, মানুষের বিপদে পাশে দাঁড়ায়। অরুণের বাবাও কিন্তু খারাপ মানুষ নয়। অরুণের বাবা খারাপ হচ্ছে ওর বড় আব্বুর জন্য। তুরাব ওয়াহিদের টাকা খেয়ে জিহুবা এত বড় হয়ে গিয়েছে যে সে আর জনগণের চিন্তা করে না। তুরাব ওয়াহিদ পরবর্তী নির্বাচনে উত্তীর্ণ হবে কিনা সন্দেহ, কিন্তু অরুণের বাবা চাইলেই জনগণের ভরসা লুফে নিতে পারে। কিন্তু ভাইয়ের কথায় নিজেও টুকটাক অন্যায় কাজ শুরু করে দিয়েছে। এই কাজগুলা করা এখনই বন্ধ না করলে পরবর্তী নির্বাচন তাদের জন্য কঠিন হবে। তুই তো দেখি অনেক কিছুই জানিস শাহিন। আমি তোদের বললাম পরীর কথা, আর তোরা রাজনীতিতে চলে গেলে। আমি খেয়াল করেছি যতবার আমাদের মধ্যে রাজনীতি নিয়ে কথা হয়েছে ততবারই আমাদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে। আমি আমাদের মধ্যে কোনো প্রকার ঝামেলা চাই না। এখন সবাই মিলে উপায় বের কর কিভাবে রুশিতা আর পরীকে আলাদা করে পরীকে আমাদের দলে নিয়ে আসা যায়। পরী ক্লাসে যাচ্ছে, ওকে যেতে দিস না। পরীকে ডেকে একটু পানি পড়া দেই। রুহি কোমল কণ্ঠে পরীকে ডাকলো। পরী চোখের পানি মুছে রুহির দিকে তাকালো। রুহির বন্ধু মহল হাত দিয়ে ইশারা করতেই পরী তাদের কাছে গেল। রুহি পরীর কাঁধে হাত রেখে বলল, তুই কাঁদছিস কেন পরী? তোর মতো মেয়েকে কে কষ্ট দিল? তার নাম বল। তাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমাকে কেউ কিছু বলেনি, আমার মন নরম, জানিসই তো, অকারণে চোখে পানি আসে। এত নাটক করিস কেন?
তোর প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড তোর সাথে খারাপ ব্যবহার করলো, দেখিনি ভেবেছিস? তুমি ভাঙবি তবু মচকাবি না। ওই ছোট লোক ঘরের মেয়েকে রেখে আমাদের দলে আয়, অনেক ভালো থাকবি। আমরা তোকে কখনো কষ্ট পেতে দিব না। রুশিতা মেয়েটা বেশি সুবিধার না, তোকে প্রয়োজনে ব্যবহার করছে। পরীর মেজাজ গরম হয়ে গেল। সে জ্বলন্ত চোখে রুহির দিকে তাকিয়ে বলল, একদম রুশিতার নামে বাজে কথা বলবি না। তুই ছোট লোক কাকে বলছিস? হ্যাঁ, ছোট লোক রুশিতা নয়, ছোট লোক তুই নিজে। রুশিতাকে নিয়ে আর কখনো বাজে কথা বলার চেষ্টা করলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, ফালতু মেয়ে কথাকার। রুহি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না, চেঁচিয়ে বলল, তুই আমাকে ছোট লোক বললি? জুতা দিয়ে মেরে গাল লাল করে দিব। তোর বাপে বড় বাপে এমপি মন্ত্রী বলে ভয় পাবো ভেবেছিস? আমার চাচ্চু মন্ত্রী। আমার চাচ্চু চাইলেই তোর পুরো পরিবারকে উড়িয়ে দিতে পারে। পরী রাগে কাঁপছে। সে জোরে জোরে শ্বাস নিয়ে বলল, তুই আমার গালে জুতা মারবি? আজকে তোর চুল ছিঁড়ে ফেলবো। কথাগুলো বলেই পরী বিলম্ব করল না। রুহিও যেন নিজের নিয়ন্ত্রণে নেই। পরী রুহির চুল খামচে ধরল, রুহিও পরীর চুল খামচে ধরল। দুজনের মধ্যে কঠিন লড়াই চলছে। আকস্মিক ঘটনায় রুহির বন্ধুমহল স্তব্ধ হয়ে গেল। দুজনকে সবাই মিলে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু অদ্ভুতভাবে দুজনের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। দুজন দুজনের চুল ধরে গোল গোল হয়ে ঘুরছে। জীবনের প্রথম এমন কাণ্ড সবাই তাদের ভার্সিটিতে দেখলো। রুশিতা ক্লাস শেষ করে বাহিরে এসেছে। পরীকে ক্লাসে দেখতে না পেয়ে রুশিতা উপলব্ধি করলো সে পরীর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। পরী যে নরম মনের মেয়ে, নিশ্চয়ই কোথাও গিয়ে বসে কাঁদছে। পরি কি করছিস? রুহিকে ছেড়ে দে, টিচাররা দেখলে সমস্যা হয়ে যাবে। পরী রাগে গজগজ করতে করতে বলল, তোকে নিয়ে বাজে কথা বলছে রুশিতা। আজকে আমি রুহিকে খুন করে ফেলবো। ওর সাহস কি করে হয় আমার বেস্ট ফ্রেন্ডের নামে আমার কাছে কুটনামি করার? কুটনি একটা। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে পরী। আমি আর রুশিতার নামে বাজে কথা বলবো না। পরী রুহিকে ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো একটা কাজ করে বসলো। রুহির মুখে থুতু দিয়ে দৌড়ে ভার্সিটির বাহিরে চলে গেল। সবার দৃষ্টি ছিল পরীর বাহিরে যাওয়ার দিকে। রুশিতা হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।